সুন্দরবন পৃথিবীর সবথেকে বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলের মধ্যে অন্যতম। আর এই সুন্দরবন 10,000 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। আর সুন্দরবন আসলে এই প্রকৃতির সৌন্দর্য ও বিস্তীর্ণ জলরাশি উপভোগ করতে তোমরা বাধ্য হবে। তাই দেরি না করে এইবারের শীতকালে চলে আসো সুন্দরবন ভ্রমণে। মাত্র 2-3 দিনে দারুণভাবে তোমরা সুন্দরবন ঘুরতে পারবে ভ্রমণ সাথীর সাথে। সঙ্গে থাকবে নাচ, গান, খাওয়া দাওয়া, বিভিন্ন ধরনের আইটেম, মাছ, মাংস সব কিছু থাকবে এইখানে। আর এই 2-3 দিনের সুন্দরবন ভ্রমণের কত কী খরচ পড়বে যাবতীয় সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে। গুড মর্নিং ফ্রম ক্যানিং স্টেশন। আজকের এই 2-3 দিনের সুন্দরবন ভ্রমণের যে যাত্রা সেটা শুরু করছি ক্যানিং স্টেশন থেকেই। আর ভিডিওটাও এখান থেকেই স্টার্ট করলাম। প্রত্যেকবার হাওড়া এই শিয়ালদা থেকে স্টার্ট করি, এবারে ভাবলাম একটুখানি এখান থেকে মানে ক্যানিং থেকে স্টার্ট করলাম। জাস্ট এখন 9টা বাজে, এখন আমরা নামলাম ক্যানিং স্টেশনে। আমরা 7:42 ট্রেন ধরেছিলাম শিয়ালদা থেকে। 10 টাকা ভাড়া নিল এই ক্যানিং স্টেশন অবধি। আর ক্যানিং স্টেশনে আমার আশেপাশে দেখছো প্রচুর মানুষ কিন্তু এখানে এই সেম ট্রেন করেই এলো। এবারে এখান থেকে মোটামুটি সবার হাতে দেখো প্ল্যাকার্ড আছে, যে ট্রাভেলসের সাথে যাচ্ছে ওই ট্রাভেলসের নাম লেখা আছে, সে দেখেই সবাই কিন্তু চিনতে পারছে। তো আমরা কিন্তু লাস্ট 2 বছর যাদের সাথে গেছিলাম ভ্রমণ সাথী, তাদের সাথেই কিন্তু ট্যুর করতে চলেছি এইবারও। তো ভ্রমণ সাথী ট্যুর কেন করছে এবারও আমি এইটুকু বলে দিই, পরিষেবা আমার খুব ভালো লেগেছে লাস্ট 2 বারে, এবং সব কিছু মিলিয়ে আমি বেশ স্যাটিসফাই তাদের সাথে ঘুরে। তাই এইবারও মানে 3rd টাইমও আমার ওদের সাথেই ঘোরার ইচ্ছে হলো। তাই জন্যই কিন্তু আমি ভ্রমণ সাথীর সাথেই আমি যোগাযোগ করলাম এবং আজকে এই ট্যুরটা শুরু করছি ভ্রমণ সাথীর সাথে। তো এই ক্যানিং টু ক্যানিং আমাদের সুন্দরবনের ট্রিপ কত কী খরচা পড়ছে না পড়ছে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা অবশ্যই স্কিপ করো না। ট্রেন থেকে নামার পরেই ভ্রমণ সাথী ট্রাভেলসের তরফ থেকে যে অটো পাঠানো হয়েছিল সোনাখালী ঘাটে নিয়ে যাওয়ার জন্য, সেই অটোতে আমরা চড়ে বসলাম। আর এখন যে ব্রিজের ওপর থেকে যাচ্ছি সেটা হচ্ছে ক্যানিং ব্রিজ। আর ভিউটা দেখো কি সুন্দর দেখতে লাগছে চারিপাশটা। আর হ্যাঁ, এই যাত্রাপথটা প্রায় 17 থেকে 18 কিলোমিটার পরে সোনাখালী অবধি। অলমোস্ট ওই 30 থেকে 45 মিনিট সময় লাগে আমাদের সোনাখালী ঘাট পৌঁছাতে। সামনেই হচ্ছে সোনাখালী ঘাট, এখানে কিন্তু অটো এসে দাঁড়ালো আমাদের। 17 কিলোমিটার ক্রস করে আমরা এখানে এলাম। আর এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে পার্কিং লট। এখানে কিন্তু গাড়ি পার্কিং করে রাখতে পারো, মানে যারা গাড়ি আসবে গাড়ি নিয়ে তারা কিন্তু এখানে পার্কিং করতে পারে। 50-60 টাকা নেয় এখানে পার্কিং করার জন্য। দেখতে গেলে অলমোস্ট বাজে 10:30 আমরা এসে পৌঁছালাম এই সোনাখালী ঘাটে। সোনাখালী ঘাটে দেখতে পাচ্ছ প্রচুর এরকম বোট দাঁড়িয়ে আছে। এই বোটে করে কিন্তু আমাদের 2-3 দিনের সুন্দরবন ভ্রমণটা শুরু হবে আজ থেকে। আর এখানে বিভিন্ন ট্রাভেলসের কিন্তু বোট দাঁড়িয়ে আছে, সবাই যে যার ট্রাভেলসে বোটে উঠে ভ্রমণ কিন্তু শুরু হয়ে যাবে। আর আজকে কিন্তু বিশাল রোদ। আমাদের বোট কিন্তু চলে আসছে, এইটা হচ্ছে আমাদের বোটের নাম হলো জননী। আর এই জননী নামক বোট করেই কিন্তু আমরা এই পুরো ট্যুরটা কমপ্লিট করব। প্রত্যেকবারই কিন্তু আলাদা আলাদা বোট আমরা পাই। তো এই হচ্ছে আমাদের বোট। তো অলরেডি সবাই কিন্তু আস্তে আস্তে বোটে ওঠা শুরু করেছে, এই সবাই যাচ্ছে, বোটে উঠবো আমরা। তো চলো বোটে ওঠা যাক, তারপরে কথা হচ্ছে। আচ্ছা, বোটে কিন্তু আমরা উঠে গেছি। ওপরের অংশটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বোটের ওপরের অংশটা। পেছনটা ঠিক এইরকম দেখতে লাগছে। পেছনে রান্নাবান্না হয়, এখানে একটা ওয়াশরুম আছে। আর এখানে রান্নাবান্না খাওয়া দাওয়া কিন্তু সব এইখানটাতেই হবে। অলরেডি দেখো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, একটু পরেই কিন্তু সার্ভ করবে। এখানেই কিন্তু ব্রেকফাস্ট হবে, যে যার হাতে দিয়ে দেবে, আমরা কিন্তু সেই ব্রেকফাস্টটা করে নেবো। আর এখানে কিন্তু লাইফ জ্যাকেট আছে, এই দেখো লাইফ জ্যাকেট রাখা আছে, তবে কোনো রকম সেফটির কোনো রকম অসুবিধা নেই। আর এই হচ্ছে বোটের নাম্বারও দেওয়া আছে, এইখানে ফোন নাম্বার দেওয়া আছে। তো সব মিলিয়ে কিন্তু পরিষেবা একদম A ক্লাস পরিষেবা প্রত্যেকবারের মতো। তো চলো যাত্রাটা শুরু হোক, তারপর তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করার আছে এই ট্যুরে। এই হচ্ছে বোটের নিচের অংশটা। এখানে তোমরা লাগেজগুলো রাখতে পারো, রেস্ট নিতে পারো। যখন তোমাদের মোটামুটি ভালো লাগবে না ওপরে, তখন এই জায়গাটায় কিন্তু রেস্ট নিতে পারো। পেছনে কিন্তু রান্নাঘর আছে, ওয়াশরুম কিন্তু আছে, এদিকে একটা ওয়াশরুম, এদিকে একটা ওয়াশরুম। তো 2টো ওয়াশরুম তোমরা পাচ্ছ, আর অনেকগুলো বেড পাচ্ছ। আর চার্জিং পয়েন্ট থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু পাচ্ছ। আর এই জানলা থেকেও তোমরা কিন্তু ভিউ বাইরে দেখতে পারো। তো সব মিলিয়ে ভেতরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই মুহূর্তে আমরা পাচ্ছি। একটা কথা কি, আমি লাস্ট 2 বছর যখন এসেছিলাম ভ্রমণ সাথীর সাথে, তাদের বোর্ডগুলো কিন্তু প্রত্যেকবারে চেঞ্জ হয়। লাস্ট 2 বারের বোর্ডটা কিন্তু বেশি ভালো ছিল, এইবারটা মোটামুটি আমার লাগলো এখনো অব্দি। বাট হ্যাঁ, ওভারঅল যদি ঘোরাটা ভালো হয় তাহলে বোটের ব্যাপার কি, বোটের আর কতক্ষণ থাকবো, বাকি তো ঘুরেই বেড়াবো। তো চলো আজকের এই যাত্রাটা মায়ের নাম নিয়ে শুরু করা যাক। বোটে ওঠার সাথে সাথেই চলে এলো কিন্তু মাজা। এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে কিন্তু দেওয়া হয়, এবং এটা কিন্তু প্রত্যেকবারই দেওয়া হয়। এই ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হলো, এখানে লুচি দেওয়া হলো, আলুর দম, আর এখন শীতকাল বলে জয়নগরের মোয়া দেওয়া হলো। তো চলো ব্রেকফাস্টটা শেষ করে নেওয়া যাক, এরপরেই কিন্তু আবার মাছ ভাজা আছে। সোনাখালী ঘাট থেকে কিন্তু আমাদের বোট কিন্তু ছাড়লো। আর এই হচ্ছে ড্রাইভার কেবিন, এখানেই কিন্তু কন্ট্রোল করছেন দাদা এই ড্রাইভার কেবিনে বসে। আর এখান থেকেই এখন আমাদের রওনা দিল বোট সুন্দরবনের জঙ্গলের উদ্দেশ্যে। সোনাখালী থেকে আমাদের বোট ছাড়ার পর
আমাদের প্রথম ডেস্টিনেশন গোসাবা অর্থাৎ হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলোয় যেতে চলেছি। খাওয়া দাওয়া কিন্তু একের পর এক চলছেই। এখন চলে এসেছি কিন্তু আমুদি মাছ ভাজা। ফাইনালি এসে পৌঁছলাম এখন 12:30 বাজে গোসাবাতে। গোসাবাতে আজকের এখানে দুটো স্পট আছে, সেটা হচ্ছে হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো, যেখানে রবি ঠাকুর এসেছিলেন। তো সেই জায়গাটা আমরা এখন দেখতে চলেছি। সামনে হচ্ছে গোসাবা আর এখানেই হচ্ছে বেকন বাংলো। এই সোজাসুজি ঘাট থেকে উঠে এলেই কিন্তু বেকন বাংলোটা আমরা আগে পাবো। তো এই হচ্ছে বেকন বাংলো। এখানে দেখো এই ডাবের জল থেকে শুরু করে আখের রস সমস্ত কিছু কিন্তু বিক্রি হচ্ছে, কারণ এত গরম এত রোদ, এই জিনিসগুলো কিন্তু দরকার খুব। আর এখানে ঢোকার জন্য কিন্তু 10 টাকা করে টিকিট লাগছে প্রতিজন। এখানে দেখো লেখা আছে 10 টাকা করে টিকিট, এন্ট্রি ফ্রি। প্রত্যেকবারে এসে বেকন বাংলোতে ঢুকি, এবারে আর ঢুকলাম না কেননা ভেতরে নতুন কিছু দেখানোর নেই। তোমাদের ছোট্ট করে বলে দিই, এই বেকন বাংলাতেই কিন্তু রবি ঠাকুর কিন্তু হ্যামিল্টন সাহেবের সাথে দেখা করতে এসেছিলেন। সেই স্মৃতিটাই কিন্তু এখানে আছে এবং একটা কাঠের বাড়ি আছে যেটা ভেতর থেকে বন্ধ করা। ওই বাইরেটা একটু ঘোরাঘুরি করেই সবাই কিন্তু বেরিয়ে আসবে। তবে এখানে এসে যেটা দরকার সেটা হচ্ছে এই গরমে ডাবের জল। এই ডাবের জলটা এখন আমরা খাবো, খেয়ে এখান থেকে হ্যামিল্টন সাহেবের বাংলোতে প্রবেশ করবো। আপাতত আমরা কিন্তু চলে এসেছি হ্যামিল্টন বাংলোতে। সামনের পরিবেশটা দেখছো পুরো একটা গ্রাম্য পরিবেশ এবং নিস্তব্ধ নিলিবিলি পরিবেশ। সামনের বাড়িটাই কিন্তু হ্যামিল্টন বাংলো। আর এই বাংলোর বিশেষত্ব হলো এই নিচের যে পিলারগুলো দেখছো এটা সমস্তটাই কাঠের তৈরি। এই কাঠের তৈরি পিলারের উপর এত বড় একটা বাংলো কিন্তু দাঁড়িয়ে আছে বছরের পর বছর। বেকন বাংলো হ্যামিল্টন বাংলো ঘুরে এসে আমরা কিন্তু উঠে গেছি লঞ্চে, আর আবারও বিস্তীর্ণ জলরাশি পার করে আর এইদিকে দেখো ম্যানগ্রোভের জঙ্গলগুলো পার করে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকে যেখানে থাকবো সেই দিকে, মানে পাখিরালার দিকে। আর একটু পরে কিন্তু লাঞ্চ হবে, সেটা তোমাদেরকে একটু পরে শেয়ার করছি। এখন দুপুর 2:30 মতো বাজে আর হ্যাঁ, এখানে কিন্তু লাঞ্চ শুরু হয়ে গেছে। আর এখানে লাঞ্চে কিন্তু আপাতত এসছে ভাত, ডাল আর আলু ভাজা। এরপরে আরও অনেক কিছু আইটেম আছে, সেগুলো আসবে, এক এক করে তোমাদেরকে দেখাবো। এরপরে কিন্তু সবজি এলো, পুঁই শাকের সবজি। এই হচ্ছে সেই পুঁই শাকের সবজি এসছে। এরপরে কিন্তু মাছ টাছ আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। এখন চলে এসছে কিন্তু এই মাছ, একদম পুঁইশাক বড় সাইজের মাছ চলে এসছে। এবারে এই মাছের পরে এখন মিষ্টি টিষ্টি আছে, সেগুলো তোমাদের দেখাবো। এবারে কিন্তু চলে এসছে এই পাবদা মাছ, তাই তো ভাই? পাবদা মাছ তো, এই যে পাবদা মাছ আমি নিলাম না, তাই জন্য নীলের পাত থেকে দেখিয়ে দিলাম। আর মোটামুটি খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো চলছে এই মুহূর্তে। সাথে চলে এলো চাটনি, তারপরে পাঁপড় চলে আসবে। এই যে পাঁপড় দেওয়া হচ্ছে ওদিকে। সুন্দরবনে যতবারই এসেছি এ নিয়ে আমার 3rd টাইম। আর সুন্দরবনে আসা মানে হচ্ছে মানে খাওয়ার পর খাওয়া, এটুকুই তোমাদের কিন্তু পাও না। দেখো বাঘ দেখতে পারবে বা যে কোনো জন্তু জানোয়ার দেখতে পাবে কিনা সেটা কিন্তু পুরোটাই কপালের উপর নির্ভর করছে। বাট হ্যাঁ, এই খাওয়া দাওয়ার কিন্তু আনলিমিটেড থাকে, তোমরা যত ইচ্ছা খাওয়া দাওয়া করতে পারো। লাঞ্চ করে ওঠার পরেই চলে আসবে কিন্তু তোমাদের কাছে এরকম একটা ফল, আর প্রত্যেকের হাতেই কিন্তু এরকম একটা করে কিন্তু গোটা ফল দেওয়া হবে। আজকে প্রথম দিনে এই লাঞ্চ করার পরে আমরা কিন্তু এখন অলমোস্ট 3:30 বাজতে যায়, চলে এলাম সজনেখালি ওয়াচ টাওয়ার দেখতে। এই সজনেখালি স্যাংচুয়ারি ওয়াইল্ড লাইফ। আর এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে, ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে ওপর থেকে কেমন লাগে সেই জায়গাটা দেখাবো। এই যে সজনেখালি ওয়াচ টাওয়ার। আর এই সমস্ত বোট কিন্তু এখানে দাঁড়াচ্ছে আজকে। সজনেখালি ওয়াচ টাওয়ারে ঢুকেই প্রথমে বাঘের দর্শন পেলাম, যদিও এটা আর্টিফিশিয়াল বাঘ, খুব ভদ্রভাবে দাঁড়িয়ে আছে। অমিত, কিছু বক্তব্য? কত সুস্থভাবে দাঁড়িয়ে আছে, কত সুস্থ, মানে কত ভদ্র হয়ে গেছে। যাই হোক, চলো এদিকে সোজা গেলে ওয়াচ টাওয়ারটা আমরা পাবো। এছাড়া এর ভেতরে কিন্তু পুরো সাজানো বাগানের মতন আছে এবং কচ্ছপ টচ্ছপ এখানে রাখা থাকে। দেখা যাক সেগুলো এখন আছে কিনা, সেগুলো একবার দেখে নিই। এই হলো কচ্ছপ, অনেকটা বড় কচ্ছপ আছে এর ভেতরে। ঢুকতে না ঢুকতে কিছু দেখি না দেখি কচ্ছপ কিন্তু দেখতে পেলাম। কি বল? হ্যাঁ, কতটা ভালো ছিল, কতটা ভালো। আর বেশ আমাদের একটু দেখাও দিল, আবার অনেকে কুত্তার মতো ডাকছিল। সব মিলিয়ে বেশ মজাদার এক্সপিরিয়েন্স। এই হলো সজনেখালি ওয়াচ টাওয়ার। চলো ওয়াচ টাওয়ারের উপরে উঠে একবার দেখে আসি কি দেখা যাচ্ছে ওপর থেকে। আমরা সজনেখালি ওয়াচ টাওয়ারের একদম উপরে চলে এসেছি। আর ওপর থেকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মিষ্টি জলের খাড়ি, মানে মিষ্টি জলের জন্য জায়গাটা স্পেশালি তৈরি করা হয়েছে এখানকার জীবজন্তুদের জন্য। এখানে বাঘ থেকে শুরু করে জঙ্গলে যত জীবজন্তু আছে এখানে মিষ্টি জল খেতে আসে, তাদের পিপাসা মেটানোর জন্য এরকম প্রচুর জায়গা জায়গা করা হয়েছে। আর এখান থেকে পুরো সুন্দরবন এরিয়াটাকে পুরো দেখা যাচ্ছে। দেখো এখান থেকে পুরো সুন্দরবনের জঙ্গলটা দেখা যাচ্ছে। প্লাস এইখানে সামনে নিচে যে এই পুকুর টাইপের করা হয়েছে, এখানে কিন্তু প্রচুর কচ্ছপ টচ্ছপ আছে। তো সব মিলিয়ে উপর থেকে জায়গাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। বাট তবে হ্যাঁ, আজকের গরমটা কিন্তু প্রচুর। ওয়াচ টাওয়ার থেকে নামার পরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছে জলাশয়টা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কুমির আছে, যেগুলো শীতকালে ন্যাচারালি দেখা যায়। আমি যখন প্রথমবার এসেছিলাম তখন দেখেছিলাম শীতকালে এই সব জায়গায় শুয়েছিল, বাট হ্যাঁ এখন কিন্তু দেখা
দেখা যাচ্ছে না, সব জলের তলায় আছে। তো জাস্ট আমি জায়গাটা দেখিয়ে দিলাম তোমাদের। আচ্ছা, এখানে যে চারটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সুন্দরবনের ম্যানগ্রোভের যে প্রজাতি, বিভিন্ন সেই প্রজাতির কিন্তু নাম এখানে কিন্তু আছে এবং তার ছবিও কিন্তু দেওয়া আছে। আচ্ছা, সামনে যে এই গাছটা দেখতে পাচ্ছ না, এই যে গাছটা, এই গাছটা কিন্তু সুন্দরী গাছ। এখানে দেখো নামও লেখা আছে, তোমরা যদি ভালো করে দেখো সুন্দরী গাছ বলে লেখা আছে। এই গাছের নামকরণই কিন্তু এখানকার নাম হয়েছে সুন্দরবন। এটা ম্যাপ অফ সুন্দরবন, সুন্দরবনের মানচিত্র এখানে কিন্তু আছে এবং এই সবুজ যে জায়গাগুলো দেখছো এটা সম্পূর্ণটা বনাঞ্চলটা দেখাচ্ছে। আর পুরো জায়গাটা এখানে তোমরা দাঁড়িয়ে যদি ইন্টারেস্টেড থাকো ম্যাপটা কিন্তু অবশ্যই দেখতে পারো। সুন্দরবনে এসে তোমরা যদি ভাবো জীবজন্তু দেখবে তাহলে সেটা কিন্তু ভুল ভাবনা। আমি বলবো এই ধারণাটা নিয়ে তোমরা কখনোই সুন্দরবন ঘুরতে এসো না। এইটুকু মাথায় রেখে এসো, যখন তোমাদের যদি লাক ভালো থাকে তাহলে ডেফিনেটলি ভালো ভালো জীবজন্তু কিন্তু তোমরা দেখতে পারবে। যেমন লাস্ট টাইম আমি যখন এসেছিলাম তখন কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার এখানকার দেখেছিলাম। আমরা কিন্তু এই সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে অলমোস্ট বেরিয়ে যাওয়ার পথে। আর এই যে জায়গায় গাছগুলো দেখছো এগুলো কিন্তু এর মধ্যে সুন্দরী গাছ, তারপরে সেগুন গাছ কিছু কিছু জায়গায় আছে, আর বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকম গাছ আছে। আর এখানে যে থাকার এই বাড়িটা দেখছো, এখানে যারা এই ফরেস্ট ডিপার্টমেন্টে যারা জব করে তাদের এখানে কিন্তু থাকার অনুমতি আছে। তো এই জায়গাটা সেই জায়গাটা। চলো এবার এদিকটা আমরা প্রবেশ করি। এদিকেই কিন্তু আমাদের বোট অলরেডি আসবে, এখান থেকে কিন্তু আমাদের উঠতে হবে বোটে। আজ প্রথম দিনে বিভিন্ন স্পট ঘুরে দেখার পর আমরা যেতে চলেছি পাখিরালয়তে, যেখানে আজকের রাত্রিবাস করতে চলেছি আমরা। এখন বাজে 4টে মতো, আর এই হচ্ছে পাখিরালয় ঘাট। পাখিরালয়তে আমাদের এই বোট থামলো, ইভেন সবার বোটই পাখিরালয়তেই থামবে। থামার পরে এদিক থেকে আমরা সরে যাবো, এদিকে আমাদের হোটেল আছে, সেখানেই আমরা কিন্তু রাত্রি যাপন করব। আর এই বোটটা দেখো পাখিরালয়তে রাখা আছে, এটা কিন্তু এখানকার লোকাল লোকের বোট। এবার বোটটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, এটা করে রাইড করলে কিন্তু হেবি মজা লাগবে। আমাদের কিন্তু যে কটেজ সেখানে কিন্তু নামিয়ে দিল, ভ্যানে করে এলাম আমরা। এই হচ্ছে সেই কটেজের নাম সুন্দরবন ইউনিক কটেজ। এখানে আমি যখন ফার্স্টবার আমি সুন্দরবন এসেছিলাম তখন কিন্তু এই কটেজেই ছিলাম, আর এই থার্ড টাইমে কিন্তু এই কটেজটা দেওয়া হয়েছে আমাদের। কটেজটা কিন্তু বেশ সাজানো গোছানো, বাগান আছে সামনে। এইখানটা কিন্তু সন্ধ্যাবেলায় এখানকার যে লোকাল যে নাচ সেই নাচ গান হবে। আর কটেজটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। চলো কটেজে চলো, ভেতরে রুম দেখাবো তোমাদের। আচ্ছা, আমাদের কিন্তু 101 নম্বর রুমটা দেওয়া হয়েছিল। ইভেন ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন এই রুমটাই দেওয়া হয়েছিল, কারণ আমরা 4 জন আছি, 4 বন্ধু, তাই জন্য এই বড় রুমটা দেওয়া হয়েছে। 2টো বেড আছে এখানে, কিন্তু 2 জন করে 4 জন আমরা থাকতে পারবো। এসি থেকে শুরু করে যাবতীয় যা থাকার উচিত একটা ঘরে ফেসিলিটি সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে ওয়াশরুমটা কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত কিছুই কিন্তু এখানে বেসিন থেকে শুরু করে সমস্ত কিছু, কোমোড থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আরেকবার দেখে নাও, এই হচ্ছে রুমটা। নাহলে কিন্তু স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। আর এই যে জায়গাটা দেখছো, জায়গাটা কিন্তু বেশ সুন্দর জায়গা, একদম সাজানো গোছানো এরকম জায়গা, মানে বসার জায়গা পর্যন্ত আছে, খুব ভালো জায়গা। একটু পরে কিন্তু আর ঘন্টাখানেক পরে এখানে তোমার মোটামুটি ওই টিফিন দেবে, চাউমিন এরকম কিছুই দেয় টিফিনে। তো যেটা দেবে সেটার সাথে শেয়ার করবো। আর তারপরে কিন্তু এখানে ওই লোকাল নাচ, যেখানে ঝুমুর নাচ না যেটা বলে, সেই নাচ কিন্তু হবে। তো সমস্ত কিছু কিন্তু ছোট্ট ছোট্ট করে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। আর ডেফিনেটলি এই সমস্ত কিছু কিন্তু হোটেল থেকে শুরু করে সমস্ত যাবতীয় যা আছে সমস্ত কিছু এগুলো কিন্তু প্যাকেজের মধ্যেই থাকছে তোমাদের। চলে এসছে কিন্তু আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স চাউমিন। আমাদের হোটেলটার সামনে, হোটেল থেকে একটু এগিয়ে এলেই এখানে একটা ছোটোখাটো এই গ্রামের একটা ক্যাফে হাউস টাইপের করা হয়েছে, যেটা দেখতে কিন্তু ছিমছাম বাট সুন্দর সাজিয়েছে। কিন্তু এটা আমরা যখন ওই লাস্ট ইলিশ উৎসব এসেছিলাম তখন এটা তৈরি হচ্ছিল। এখন এখানে আমরা একটু কফি টফি খাবো, খাওয়ার পরে কিন্তু আবার হোটেলে ব্যাক করবো, ওখানে গিয়ে নাচ গান দেখবো। রাত্রি 9টা বাজে আর এখন কিন্তু আমাদের ডিনার টাইম। আর ডিনারে অলরেডি কিন্তু খাবার দাবার চলে এসেছে, একদম গরম গরম ভাত আর মটন কষা, বাঙালির সব থেকে সেরা খাবার। তো সেটা দিয়ে আজকে কিন্তু আমাদের ডিনারটা শেষ হবে। একদম ভাত চলে এসেছে, ডাল এসে গেছে, এবারে একটা ভাজাভুজি কিছু আসবে মেবি। ওই যে ওখানে তরকারি দেওয়া হচ্ছে ডালের সাথে, দাদা কিন্তু তরকারি সার্ভ করছে। এটা কিসের, ফুলকপি তরকারি? আচ্ছা, এই ফুলকপির তরকারি আর ডাল আর ভাত চলে এসছে। চলো খাওয়াটা শুরু করা যাক। তো শেষ পাতে চলে এসছে মাটন কষা। এই হচ্ছে মাটনের সাইজ, 2 পিস করেই মোটামুটি সবার ভাতে দেওয়া হয়। আজকে প্রথম দিনের কিন্তু খাওয়া দাওয়া অলমোস্ট শেষ। এখন 9:30 বেজে প্রায় 10টার কাছাকাছি বাজতে যায়। এবার গিয়ে ঘুমাবো একটু, কেননা সারাদিনের ক্লান্তি, অনেক সকালে উঠেছি, উঠে এই সুন্দরবনে এসেছি। তো এবার ঘুমাতে হবে। কালকে সকালবেলা, মানে কালকে ডে 2, আর সকাল থেকে কিন্তু 7টা সাড়ে 7টার মধ্যে আমাদের রিপোর্টিং করতে হবে সোনাখালি যে ঘাট, পাখিরালয় যে ঘাট যেখানে, ওখানে রিপোর্টিং করতে হবে। দেন ওখান থেকে কিন্তু কালকে ট্যুর শুরু হবে। তো চলো এখন ঘুমিয়ে পড়ি, কালকে সকালে আবার দেখা হচ্ছে।
হ্যাঁ, যখনই সুন্দরবনে আসি এমনি থার্ড টাইম আমার এই জায়গাটা ডেফিনেটলি প্রত্যেকবার সকালবেলায় আসি। তার কারণ হচ্ছে এখান থেকে ভিউটা কিন্তু সকালবেলায় খুব সুন্দর লাগে, সূর্যটা উঠেছে, হেভি লাগছে এই জায়গাটা দেখতে। চারিদিকে বিস্তীর্ণ জলরাশি, তার ওপর প্রচুর পরিমাণে এই বোটগুলো ঘুরছে, সব বিভিন্ন ট্রাভেলসের বোট সব ঘুরছে। এগুলো সব একটা টাইমে কিন্তু এখানে চলে আসবে একটু পরে। বাট হ্যাঁ, এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে, সূর্যোদয় হওয়ার এই মুহূর্তটা খুব ভালো লাগে এবং সানসেট হলেও এখান থেকে দেখতে বেশ ভালো লাগবে দেখতে। হ্যাঁ, সকাল সকাল এইখানটা সত্যি বলছি দারুণ লাগে দেখতে। ফাইনালি এখন দেখতে গেলে বাজে 7:40 মতো, আমাদের বোট কিন্তু দিয়ে দিয়েছে ঘাটে, পাখিরালয় ঘাটে আমাদের বোট চলে এসছে। আর এই যে লাইন ধরে দিয়ে দেখছো, এই সামনের লাইনটা কিন্তু আমাদের সবার বোটের লোক, এই সবাই কিন্তু এক এক করে বোটে উঠছে। আজকে ডে 2 শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিলে কিন্তু ঘাট থেকে আমাদের বোট। আমাদের যাত্রা কিন্তু শুরু হলো আজকে দ্বিতীয় দিনের। রোদ ঝলমলে পরিবেশ আর এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আমাদের বোটও কিন্তু ছেড়ে দিল। অলরেডি আমাদের বোটের সমস্ত লোক কিন্তু চলে এসছে। আর প্রত্যেকবারই যখন বোট ছাড়া হয় এইরকম করে কিন্তু বোটের মাথাটা ধুয়ে দেওয়া হয়, তার কারণ এই বোটের মাথাটা কিন্তু ওনাদের কাছে পুজো করার জায়গা, সেই কারণে কিন্তু এটা ধুয়ে দেওয়া হয়। বোট ছাড়ার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে যে ব্রেকফাস্ট সেটা কিন্তু রেডি হয়ে গেছে অলমোস্ট। এখানে নান আর চানা মশলা আর একটা করে মিষ্টি দেওয়া হচ্ছে, সবাইকে কিন্তু ব্রেকফাস্ট সার্ভ করা হচ্ছে। চলো ব্রেকফাস্ট একটা নিয়ে নিই। আস্তে আস্তে আমরা জঙ্গলের দিকে প্রবেশ করছি, একটু পরে নেটওয়ার্কের ইস্যুও হবে একটু পরে এখান থেকে। ভাই চা দিল তো নাকি? গরম গরম চা। আমি তো চা খাই না, ও খায় তো ও খাচ্ছে চা, কিন্তু কালকে ঠান্ডা, এবার ফগ একদম ভিজিবিলিটি কম। হ্যাঁ, কালকে এতটা ছিল না, কিন্তু কালকে অনেক পরিষ্কার ছিল। কেমন লাগছে বল? এই তোর একটু অন্যরকম। আমি শীতকালে আমি এর আগে আসিনি কখনো, বাট মেইনলি ডে 2তেই একটু এক্সাইটমেন্ট থাকে, অনেক কিছু দেখার থাকে। এবার যদি একটু ফগটা কাটে, একটু রোদটা ওঠে, তাহলে পশু পাখি আরো বাইরে আসার চান্স বেশি। এছাড়া তোর কত নম্বর হচ্ছে, মানে কতবার হচ্ছে এটা? ফোর্থ টাইম। আমার তো থার্ড টাইম। মানে কেমন এক্সপিরিয়েন্স কেমন? ফার্স্ট অফ অল যদি সত্যি কথা আমাকে যদি বলা হয়, যারা প্রথমবার আসবে তাদের জন্য অনেকটা এক্সাইটমেন্ট। আমরা যদি মাল্টিপল টাইম এসে আমাদের এক্সাইটমেন্ট অনেকটা কমে গেছে। বাট হ্যাঁ, গতবার যেমন আমরা বাঘ দেখতে পেয়েছিলাম, ওটা একটা বিশাল এক্সাইটমেন্ট। ওই বাঘ যদি এরকম কোনো জিনিস দেখা যায় তাহলে এক্সাইটমেন্ট। ঘন্টাখানি পরে যখন কোর জঙ্গলে ঢুকে যাবো তখন ইন্টারেস্টটা বাড়বে, যে যদি দেখা যায়। একদম। আর শীতকালে দেখার চান্স অনেক বেশি থাকে। আর এইবারের ট্রিপে দেখা যাক আজকের দিনে বাঘ আমরা দেখতে পাই কিনা। একদম। তো এখন বাজে অলমোস্ট 9টা কাছাকাছি। আর এখন আমরা এলাম হচ্ছে সুদর্ণখালী ওয়াচ টাওয়ার। এই হচ্ছে সুদর্ণখালী ওয়াচ টাওয়ার। এখানে দেখো লেখা আছে সুদর্ণখালী ওয়াচ টাওয়ার বলে। সামনেই বনবিবির মন্দির তোমাদের দেখাবো। সবাই এক এক করে লঞ্চ থেকে নামছে। চলো আমরা একটু এগিয়ে যাই, অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিই ঘুরে, কেননা এই জায়গাগুলো আমার একদম চেনা মুখস্থ হয়ে গেছে, তাই নতুন করে আর গাইডের প্রয়োজন নেই। অলরেডি গাইড কিন্তু আজকে থেকে দেওয়া হয়েছে। এই হচ্ছে বনবিবির মন্দির, সেখানে কিন্তু পুজো করা হয়। হ্যাঁ, ইভেন বনবিবির মন্দির কিন্তু শুধুমাত্র এই জায়গাটায় নয়, অনেক জায়গাতেই কিন্তু তোমরা দেখতে পাবে। আর এই হচ্ছে বনবিবির ঠাকুরটি। এখানে বনবিবির দেবতা আর মা বিবির সম্পর্কে এখানে সমস্ত তথ্য দেওয়া আছে এই জায়গাটা। সুদর্ণখালী ওয়াচ টাওয়ারের বেসিক্যালি যে এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলোই কিন্তু এখানে দেখার আছে। মানে বিভিন্ন ধরনের প্রজাতির গাছ এখানে আছে এবং গাছের সামনে কিন্তু নাম লেখা আছে তোমাদের মানে চেনার সুবিধার জন্য। এখানে দেখো এই ধরনের ট্যাগলাইন করা আছে, গাছের নাম লেখা আছে আলাদা করে, সেগুলো তোমরা দেখতে পারবে। সুদর্ণখালীতে বেশি কিছু নেই, এই সমস্ত গাছ আর এই লাল কাঁকড়া হয়তো মেবি দেখলেও দেখতে পারো। এ দেখো ভেতরে একটা নৌকা দাঁড়িয়ে আছে, এটা সম্ভবত নষ্ট হয়ে গেছে, সেই কারণে এখানে ফেলে রাখা হয়েছে এই নৌকাটা, এই কাদার মধ্যে পড়ে আছে। আর এই হচ্ছে সামনে যেটা দেখছো, এটাই হচ্ছে সুদর্ণখালী ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে নতুন করে উঠছি না, মোটামুটি ওপর থেকে ওই মিষ্টি জলের খাড়ি যেমনটা আগের দেখিয়েছিলাম সেরকমই, তাই জন্য আর নতুন করে উঠছি না। এটাই হচ্ছে ওয়াচ টাওয়ার। তোমরা যারা নতুন আসবে তারা চাইলে ওপরে উঠতে পারো, ছবি টবি তুলতে পারো, অসুবিধা কিছু নেই। আর এখানে এই ম্যাপে সুন্দরবনের ম্যাপটাও এখানে আরেকবার তোমরা দেখতে পারো। বাকি এখানে সুন্দরবনের জীবজন্তুর বিভিন্ন ধরনের ছবি থেকে শুরু করে, বন বিড়াল থেকে শুরু করে চালতা বাদুর, বিভিন্ন ধরনের এখানে ছবি আছে, তোমরা সেগুলো দেখতে পারো, পড়তে পারো। এখানেও কিছু পাখির ব্যাপারে দেওয়া আছে সুন্দরবনের, সেগুলো এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখানে আর্টিফিশিয়াল একটা বাঘ আছে, এখানে সবই ফটোজোন টাইপের, এখানে বসে ফটো তুলতে পারো। তো সব মিলিয়ে একটা ঠিক আছে, মানে ভালো, খারাপ লাগবে না, একটা শান্ত নিরিবিলি পরিবেশ কিন্তু তোমরা এই জায়গাটায় পুরো পেয়ে যাবে। সুদর্ণখালী ওয়াচ টাওয়ার ঘুরে আসার পরে এখন আমরা মোটামুটি বোটে উঠছি, সবাই দেখতে পাচ্ছ বোটে উঠছে। এবারে আমরা কিন্তু যাবো দোবাকি ক্যাম্পে। চলে আসছে ভেজ পকোড়া, খাওয়াও শুরু হয়ে গেছে। প্রত্যেকবার আমার ভাগ থেকে এরকম পাচার হয়ে যায়। কিছু বলার বক্তব্য বল। জীবন জি বাংলা, জীবন জি বাংলা। চল খাওয়া যাক। এদিক থেকে এসে আর এদিক থেকে এসে বিদ্যা, ঠিক আছে, সবাই এসে মাতলাতে পড়েছে। আবার আমরা যে নদীটা দোবাকি ঠিক এই যে কাজটা দেখছি, এখানে গেলে আমরা দোবাকিতে চলে যাবো। তো এখান থেকে আমরা বেরিয়ে আবার হেড়ো ভাঙা, ওই যে সামনে যে নদীটা দেখছি না, ওখান থেকে আমরা হেড়ো ভাঙার দিকে যাব। তো সব এই 5টা নদী
পাঁচটা নদী এসে এখানে মিলিত হয়েছে, তাই এটা মানে পাঁচটা নদীর সঙ্গমস্থল বা মোহনা বলা যেতে পারে। এখান থেকে আবার বে অফ বেঙ্গল খাড়িটা ঠিক এই সোজা সিধা এখানে দেখতে পাচ্ছেন, কোনো কুড়ি কিনারা দেখতে পাচ্ছেন না। কতটা আমরা যতটা এসছি ম্যাক্সিমাম আমরা যে 35 কিলোমিটার মতো, এখান থেকে 35 কিলোমিটার আমরা যতটা রাস্তা এসছি ঠিক অতটা রাস্তায় গেলেই আমরা মানে সমুদ্র সাগরের কাছাকাছি একদম পুরো পৌঁছে যাবো। ফাইনালি কিন্তু আমরা একটা ছোট্ট কুমিরের বাচ্চাকে দেখতে পেলাম। নিজেও দেখো পাড়ে শুয়ে আছে কুমিরের বাচ্চা। এখন অলমোস্ট 12টার মতো বাজে আর এখন আমরা এসেছি দোবাকি ক্যাম্পে। এই হচ্ছে দেখো লেখা আছে দোবাকি ক্যাম্প বা দোবাকি ওয়াচ টাওয়ার। এখানে কিন্তু সমস্ত লঞ্চ এসে দাঁড়িয়েছে দোবাকি ক্যাম্পে। এখানে সবাই নেবে, এই দোবাকি ক্যাম্পটা ঘুরে দেখা হবে, তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে। আমরা বোট থেকে জাস্ট নামলাম। হ্যাঁ, এই জায়গাটা যেটা দেখছো, এই যে মাটির অংশটা, এখানে কিন্তু লাল কাঁকড়া দেখা যায়, বাট এবারে কিন্তু আমি একটাও লাল কাঁকড়া সেভাবে দেখতে পাচ্ছি না। চলো ভেতর দিকে প্রবেশ করি। প্রবেশ করার পরে এই জায়গাটা কিন্তু স্পেশালি পুরোটাই নেটের ভেতরে, মানে মানুষ কিন্তু খাঁচার ভেতরে আর বাকিটা কিন্তু ওয়াইল্ড লাইফ। তো ব্যাপারটা বুঝতেই পারছি, এরকম খাঁচার ভেতর থেকে আমরা হাঁটাচলা করবো। যদি ওপর থেকে কোনো হরিণ বা কোনো রকম কিছু জীবজন্তু দেখা যায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। পুরো জায়গাটাই কিন্তু একদম পুরো জঙ্গলে ভর্তি আর পুরোটাই কাদা নিচে। তো সব মিলিয়ে দেখা যাক আলটিমেটলি এই দোবাকি ক্যাম্পে কিছু দেখতে পাই কিনা। আমি যখন ফার্স্ট টাইম সুন্দরবনে এসেছিলাম, সেটাও শীতকালে ছিল, তখন কিন্তু এইখানে স্পেশালি বেশ কিছু হরিণ দেখতে পেয়েছিলাম। এবারে দেখা যায় কিনা সেটাই দেখার বিষয়। আমরা অলমোস্ট 500 মিটারের বেশি হেঁটে ফেলেছি অমিত। হ্যাঁ, একদম একদম অনেকটা জঙ্গলের ভেতরেই চলে এসেছি, কিন্তু এখন অবধি মানে একটা লাল কাঁকড়া দেখা পর্যন্ত পাইনি। বাকি তো আমরা আশাই ছেড়ে দিয়েছি, তবে দেখা যাক আলটিমেটলি শেষ। অনুকূল না। হ্যাঁ, আচ্ছা, ভূত কাঁকড়া, রেড ক্র্যাব যেগুলো আমরা বলি, ওটা অ্যাকচুয়ালি ভূত কাঁকড়া। এই হচ্ছে এখানে ভূত কাঁকড়া সম্বন্ধে লেখাও আছে। তো যাই হোক, বাট ভূত কাঁকড়াটা আজকে সত্যি ভূতের মতোই হয়ে গেছে, দেখা দিচ্ছে না। এইগুলোতে সব কাঁকড়া দেখা যায়, বাট একদমই দেখা যাচ্ছে না। তো যাই হোক, দেখা যাক কি হয়। আচ্ছা, এই হলো দোবাকি ওয়াচ টাওয়ার। এখান থেকে উঠেও এই সেই মিষ্টি জলের খাড়ি, এগুলোই দেখাবো তোমাদেরকে। নতুন কিছু নেই, বাট একবার জাস্ট দেখিয়ে দিয়ে। এই সেই খাড়ি যেগুলো তৈরি করা হয় এই বন্য পশুদের জন্য, জল খাওয়ার জন্য। তবে হ্যাঁ, লাস্ট টাইম যখন এসেছিলাম এখানে প্রচুর পাখি দেখেছিলাম। এবারও সেই পাখিটা কিন্তু দেখা যাচ্ছে। ওই দেখো, প্রচুর পাখি এই জলের ধারে কিন্তু আছে, প্রচুর পাখি আছে, সেগুলো সব জল টল খাচ্ছে। তো সব মিলিয়ে এখানে গোসাপও দেখেছিলাম, এখানে হাঁটাচলা করছিল লাস্ট টাইম। তো যাই হোক, এবারে ওয়েদারটা একটু অন্যরকম, তাই জন্য হয়তো মেবি বেরোচ্ছে না। বাট হ্যাঁ, এখানে অনেক পাখি আপাতত দেখতে পাচ্ছি। পুরো দোবাকি ক্যাম্প চষে নিলাম, বাট একটা লাল কাঁকড়ার দেখা পাইনি। বাকি তো আর কিছু বললাম না। সত্যি কথা বলতে একটু তো হতাশ লাগছে, কারণ শীতকালেই আমরা আশা করে থাকি অনেক কিছু দেখবো, বাট হ্যাঁ দেখতে পেলাম না। বাট এরকম কোনো ব্যাপার নেই যে তোমরা আসলে দেখতে পারবে না, এটা লাখের ওপর পুরোটাই। কি বল? টোটালি লাখের ওপর, পুরো লাখ টাকার কাজ করে এটা। তো ঠিক আছে, চলো এরপর আর একটা জায়গায় যাবো, সেখানে গিয়ে দেখা যাক কিছু দেখা যায় কিনা। এই দূরে কিন্তু সেই বিশাল বড় কুমিরটা দেখা যাচ্ছে। দেখো, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। এই রোদ পোয়াচ্ছে শীতকালে শুয়ে শুয়ে কুমিরটা, দারুণ লাগছে দেখতে। কিন্তু এই অনেকক্ষণ পরে কিন্তু এই ট্রিপে একটা ঠিকঠাক জন্তুর দেখতে পেলাম। তো আজকে দ্বিতীয় দিনে এখন অলমোস্ট কিন্তু বাজে 1:30। আমাদের কিন্তু লাঞ্চের টাইম হয়ে গেছে অলরেডি। ভাত, ডাল, আলু ভাজা চলে এসছে, ওইখানে আরেকটা তরকারিও চলে এসছে। আরে কি তরকারি গো? আচ্ছা, ফুলকপি আলুর তরকারি এখানে চলে এসছে। এবার কিন্তু ভোলা মাছ পাতে পড়লো। ভোলা মাছের পর এখন এলো এই বিশাল বড় সাইজের চিংড়ি মাছগুলো। জাস্ট লাঞ্চ করে উঠলাম, লাঞ্চ করে উঠেই একদম চলে এসেছি আমরা এই মুহূর্তে ঝড়খালিতে। আর এখানে সমস্ত বোট কিন্তু দাঁড়াচ্ছে ঝড়খালিতে। কিন্তু এখানে আগে ন্যাচারালি ওই টাইগার রিজার্ভ করে রাখে, মানে যেসব বাঘ বা বিভিন্ন জীবজন্তু যারা একটু বয়স হয়ে যায় বা আহত হয়, সেই সমস্ত জীবজন্তুকে কিন্তু এখানে রিজার্ভ করে রাখা হয়। ঘাট থেকে উঠে এসে এই একটা মার্কেট পাবে, যেটাকে ঝড়খালি মার্কেটও তোমরা বলতে পারো। আর এখানে ওই বিভিন্ন ধরনের যেগুলো আমাদের পাখিরালয়তে পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র, মধু থেকে শুরু করে এখানকার লোকাল ডাব ফাব থেকে শুরু করে সমস্ত কিছু জিনিস এই বাজারে তোমরা পেয়ে যাবে। রেস্কিউ সেন্টারে ঢোকার আগে কিন্তু এখানে নিয়মাবলী একবার দেখে নিও। এই নিয়মাবলীতে সমস্ত কিছু লেখা আছে, কি করা যাবে না করা যাবে সমস্ত কিছু এখানে কিন্তু লেখা আছে। এখানে ঢোকার আগে কিন্তু টিকিট কাটতে হচ্ছে, আর এই টিকিট আমরা কেটে নিয়েছি 30 টাকা করে, দুজনে 60 টাকা লেগেছে আমাদের। চল ভেতরে প্রবেশ করা যাক। এবার ভেতরে প্রবেশ করার পরে এখানে দেখো বাঘের বিভিন্ন ধরনের যে মানে হিমালয়ান টাইগার থেকে সাউথ চায়না টাইগার, এই ধরনের বিভিন্ন যে প্রজাতি সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। প্লাস এখানে বিভিন্ন ধরনের গাছের এখানে প্রজাতির এখানে নাম আছে দেওয়া। আর বিগ ক্যাট থেকে শুরু করে মানে বাঘের বিভিন্ন ধরনের প্রজাতির এখানে কিন্তু নাম টাম দেওয়া আছে এই পুরো জায়গাটা। আর একটা পার্ক এরিয়া মতো এই জায়গাটা কিন্তু করা হয়েছে। যাক, ফাইনালি এখানে ঢুকে কিন্তু ময়ূর দেখতে পাচ্ছি, সেই সামনে ময়ূরটা বসে আছে। আর এখানে দেখো পোজ দিচ্ছে, দেখো এখানে ময়ূরটা হেভি লাগছে দেখতে। এখানে দেখো ছোট্ট বাঁদরের বাচ্চা এখানে
এই মাটি খাচ্ছে এখানে। আমরা এসেছি ঈগলের খাঁচায়। এই হচ্ছে ঈগলের ছোট ছোট ঈগলের বাচ্চা বলতে পারো। ওখানে কিন্তু ওই খাবার খাচ্ছে ঈগল। রেস্কিউ সেন্টারে এসে একটু অ্যাটলিস্ট কিছু পশু পাখি দেখা যাচ্ছে। এটা এখানকার লোকাল মানে ঝড়খালির চিড়িয়াখানাও বলতে পারো এক কথায়। বাঁদর থেকে শুরু করে, বাঁদর তো দেখা যাচ্ছেই, বাট বাঁদর থেকে শুরু করে আমরা ময়ূর দেখলাম, আরও বেশ কিছু পশু পাখি দেখলাম, ঈগল দেখলাম, সামনে কুমির দেখবো, বাঘটা দেখা যায় কিনা, এখানে রেস্কিউ করা থাকে। ওই যে ওই পারে কিন্তু কুমিরটা শুয়ে আছে, মানে রোদ পোহাচ্ছে শীতকালে, বুঝলে তো। তো এখানে কুমিরের সাইজটা যেটা দেখছো এটা কিন্তু বেশ ভালো বড় কুমির, বাট এর থেকেও কিন্তু বড় কুমির আছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো এর পাশেই কিন্তু হাঁ করে আছে কুমিরটা, দেখছো কুমিরটা এখানে হাঁ করে রোদ পোহাচ্ছে। এই যে এখানে দেখা যাচ্ছে সেই বাঘ মামাকে একদম খাঁচার ওই পারে বসে আছে ঘাসের মধ্যে মাথা উঁচু করে। একটু অসুবিধা হচ্ছে দেখতে আই থিঙ্ক, তবে হ্যাঁ ওইখানে বসে আছে, দেখো ওই ডিগবাজি খাচ্ছে, ওই নিজের কথা ডিগবাজি খাচ্ছে। তো ও নিজের মতন করেই নিজের মতো ওখানে খেলছে, ঘুরছে। তো যাই হোক অ্যাটলিস্ট দেখতে পেলাম বাঘ মামাকে। কাছ থেকে কুমির দেখতে পেলাম, বাঘটা দেখতে পেলাম, অনেকটা জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক সব মিলিয়ে একটা ঠিকঠাক এক্সপিরিয়েন্স। এবারে বোটে উঠবো। এবারে কিন্তু আপাতত আজকে মানে দ্বিতীয় দিনের যে ভ্রমণ সেটা কিন্তু সমাপ্তির পথে। এখন এখান থেকে কিন্তু আবার সেই পাখিরালয় আমাদের যে ঘাট মানে যেখানে আমরা আছি সেইখানে আমরা ফিরবো। ফিরতে ফিরতে অলমোস্ট বিকেল হয়ে যাবে। আমরা তো মানে হোটেলে ফিরছি পাখিরালয়তে, কিন্তু এই যাওয়ার আগে একটা দারুণ মুহূর্ত, এই মুহূর্তটা কোনোদিন পাইনি, এই ফার্স্ট টাইম পাচ্ছি। এই বাচ্চা মেয়েটির আজকে বার্থডে, 3 বছরের জন্মদিন, তার জন্য কিন্তু কেক কাটা হচ্ছে। এই সবাই মিলে আমরা এই সেলিব্রেশনটা করছি ছোট্ট করে। তো এটা একটা দারুণ অনুভূতি, কিন্তু খুব সুন্দর। বাচ্চাটা দেখো খুব মিষ্টি। আচ্ছা সন্ধ্যে হতে হতেই চলে এলো কিন্তু এটা কি আছে, ভেজ পকোড়া, চিকেন পকোড়া। আচ্ছা চিকেন পকোড়া কিন্তু চলে এলো সন্ধ্যেবেলায়। কোর্ট থেকে আসার পরে কিন্তু সবাই ক্লান্ত ছিলাম, স্নান টান করে ফ্রেশ হয়ে গিয়ে একটু রেস্ট নিলাম। এখন 9:30 বেজে গেছে, ডিনারের সময়। ডিনারটা করে নিই, আর কি ডিনার করছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো, চলো। আচ্ছা আজকে ডিনারে কিন্তু ফার্স্টে এই ফ্রাইড রাইস আছে, আর তার সাথে এটা চিকেন কষা, তাই তো? না চিকেন কষা, হ্যাঁ চিকেন কষা আর ফ্রাইড রাইস, এটা হচ্ছে আজকের ডিনার। আজ ডে 3, মানে আজকে আমাদের বাড়ি ফেরার পালা। এখন সকালবেলায় 8:05 বাজে। সকালটা শুরু হলো আমাদের একে দিয়ে। এ হচ্ছে আমরা যে হোটেলে আছি সেখানকারই পোষ্য। আর দেখো কি সুন্দর খেলাধুলা করছে, বল নিয়ে ছোটাছুটি করছে, আমাদের সাথেও খেলাধুলা করছিল। তো একে দিয়ে আজকে সকালটা শুরু হলো। আর বাড়ি ফেরার পথে মানে এখন আমরা লঞ্চে উঠে একটু পরেই লঞ্চ যখন ছাড়বে তারপরে আমরা যাবো হচ্ছে লোকনাথ বাবার মন্দিরে। লোকনাথ বাবার মন্দির দর্শন করে তারপরে কিন্তু লাঞ্চ আছে, লাঞ্চ করে তারপরে কিন্তু আমরা চলে যাব সোনাখালি ঘাটে। তো দেখতে থাকো একদম আজকের এই ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর একদম শেষে এই পুরো প্যাকেজের যে কত কি খরচা পড়ছে সেটা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে এলাম ভ্যানে করে, একদম চলে এসেছি পাখিরালয় ঘাটে। এই হচ্ছে সামনে পাখিরালয় ঘাট। আর সকালবেলা দেখতে পাচ্ছি এবার কিন্তু সবাই বাড়ি ফেরার পালা, তাই জন্য এইখানটা এখন বিশাল ভিড়। আর হ্যাঁ এই জায়গাটাতে কিন্তু পুরো টানা মার্কেট আছে, এখানকার লোকাল যে মার্কেট, এই মার্কেটটা কিন্তু এখানে আছে, তোমরা চাইলে এই মার্কেট থেকে কেনাকাটি করতে পারো। আচ্ছা আমাদের এই বোট কিন্তু চলে এসছে ঘাটে, এবার কিন্তু বোটে ওঠার পালা। বাকি আরও সমস্ত বোটই কিন্তু এখানে চলে এসছে, দেখো সব এক এক করে কিন্তু মানুষরা বোটে উঠছে। আর আজকে কিন্তু সবারই বাড়ি ফেরার পালা। এক এক করে কিন্তু আমাদের বোটের সমস্ত লোকজন উঠছেন যারা আমাদের বোটের যাত্রী আছেন। আজকে তৃতীয় দিনে মানে আজকে বাড়ি ফেরার যে পালা, তার আগে আমরা যে এই লঞ্চে উঠেছি, এখন ব্রেকফাস্ট দিয়ে গেল, লুচি আর ঘুগনি দিয়েছে। আর এই ব্রেকফাস্ট করতে করতে আমরা কিন্তু যাচ্ছি সামনের দিকে এগিয়ে। আর লোকনাথ বাবার মন্দিরে আমরা আজকে যাব। আর আমাদের বোট কিন্তু এসে গেছে এই লোকনাথ বাবার মন্দিরের এইখান থেকে সরে একটুখানি গেলেই লোকনাথ বাবার মন্দির। আর এখানে সমস্ত বোটই এসে দাঁড়াচ্ছে, সবাই কিন্তু নামছে এই বোট থেকে। চলো সামনের দিকে যাওয়া যাক।
এই হচ্ছে লোকনাথ বাবার মন্দিরে যে যাওয়ার রাস্তা, সেটা একদম গ্রামের পথ, দুদিক দিয়ে গাছপালায় ভর্তি, তারপর এই রকম সেই ইটের রাস্তা, এবড়ো খেবড়ো সেই ইটের রাস্তা, সেই একদম দারুণ একটা কিন্তু দারুণ লাগছে ব্যাপারটা। আর এদিকে কিন্তু বেশ কিছু রিসর্ট টাইপের বা গেস্ট হাউস টাইপের এখানে হয়েছে, গড়ে উঠছে, আরও গড়ে উঠছে। আর এখানে লোকাল লোকের কিন্তু মধু, তেঁতুল, চালতার আছে, এরকম প্রচুর বিক্রি হচ্ছে চারিপাশে। তোমরা এখান থেকে টুকটাক কেনাকাটি করলে করতে পারো। আমরা যারা কলকাতায় থাকি বা কলকাতার পার্শ্ববর্তী জায়গায় থাকি, তারা তো এই ধরনের যে পরিবেশ সেটা তো সবসময় পাই না, তাই মাঝে সাঝে এরকম পরিবেশটাও কিন্তু দরকার। দেখো চারিদিকে পুরো ধান ক্ষেত, আর এইখানটা খুব সুন্দর একটা রোদ হালকা আছে, তো সব মিলিয়ে শীতকালের সকালটা বেশ ভালো লাগছে। চলো বাবাকে একটু দর্শন করে আসি। লোকনাথ বাবার মন্দির, আর মন্দিরে কিন্তু আজকে বেশ ভালো ভিড় আছে, কারণ আজকে শেষ দিনে সবারই ওই একই রকমের স্পট আছে, সবাই এখানে এসে বাবাকে দর্শন করেই আস্তে আস্তে সবাই বোটে উঠে যাবে। চলো সামনে হচ্ছে মেন মন্দির, একবার বাবাকে দর্শন করে আসি। এই হচ্ছে মন্দিরের ভেতরে লোকনাথ বাবার যে ফটো, সেই ফটোতেই কিন্তু এখানে পুজো করা হয়। এছাড়াও কিন্তু এখানে আরও অনেকের ছবি আছে, বাট হ্যাঁ লোকনাথ বাবাকে কিন্তু মেনলি পুজো করা হয়। নিচে কিন্তু একটা শিবলিঙ্গ কিন্তু আছে। আচ্ছা, আজকে অন্তিম দিন, মানে আজকে যে বাড়ি ফিরছি তার আগে যে লাঞ্চটা আমাদের হবে, সেই লাঞ্চে অলরেডি রেডি হয়ে গেছে। এখানে ভাত আছে, কাতলা মাছ, এখানে একটা তরকারি আছে দেখতে পাচ্ছি, আলু ভাজা আছে, ডাল আছে, হ্যাঁ স্পেশালি কিন্তু কাঁকড়াটা এটা থাকে, শীতকালে এটা থাকে স্পেশালি, আর ডিম আছে। যারা কাঁকড়া খাবে না তাদের জন্য ডিম, যেমন আমি কাঁকড়া খাচ্ছি না তার জন্য আমি ডিম খাবো। তো এই হচ্ছে পুরো মেনু। চলো অলরেডি আমাদের পুরো মেম্বারেরা বসে গেছে, এবার আমিও বসে পড়ি, খাওয়া শুরু করি। সুন্দরবনের এই 2-3 দিনের যে ট্রিপ, সেই তার খরচা হচ্ছে 3,500 টাকা, শীতকালীন এই ট্রিপের খরচা। এবং এটা কিন্তু আপ ডাউন করে, কখনো 3,500 থাকে, কখনো 3200 থাকে, কখনো 3000-এও হয়। তো এটা কিন্তু আপ ডাউন করে। তো ডেফিনেটলি তোমরা ভ্রমণ সাথীর সাথে ট্রাভেল যদি করো, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে নিও। কলটা করে তোমরা কিন্তু যোগাযোগ করো এবং প্যাকেজের ব্যাপারটা আরেকবার ভালো করে জেনে নিও কত কি খরচা পড়ছে। তবে হ্যাঁ অবশ্যই আমি আরেকবার মেনশন করে দিচ্ছি, আমাদের কিন্তু 3,500 টাকা, মানে 3,500 টাকা কিন্তু খরচা পড়লো এই পুরো ট্রিপের। আর এটা কিন্তু পুরোটা ক্যানিং টু ক্যানিং তারা কিন্তু পরিষেবা দিয়ে থাকে। তো অবশ্যই খুব ভালো লাগে এই ভ্রমণ সাথীর সাথে ট্যুর করলে, কারণ লাস্ট এটা নিয়ে আমার 3বার নিয়ে ঘোরা হলো সুন্দরবন। প্রত্যেকবারই কিন্তু আমি এই সুন্দরবনের ভ্রমণ সাথীর ট্রাভেলসের সাথেই কিন্তু আমি ট্রাভেল করেছি। তো সব মিলিয়ে এনাদের সাথে অভিজ্ঞতা কিন্তু খুব ভালো। আমাদের 2-3 দিনের সুন্দরবন ভ্রমণ আজকে এখানেই সমাপ্তির পথে। আমরা ফিরে চলেছি আবারও সোনাখালি ঘাটে, মানে যেখান থেকে আমাদের ট্যুর শুরু হয়েছিল। আর ফেরার পথে চারিদিকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম। কিন্তু ঘড়ির কাঁটায় বাজে প্রায় 2:45। আমরা এখন নামলাম সোনাখালিতে, মানে যেখান থেকে স্টার্ট করেছিলাম আমাদের জার্নিটা, সেখানে নামলাম। আর এই হচ্ছে আমাদের বোট। তো এখন নামার পর এখান থেকে কিন্তু অটো সার্ভিস আছে, সেটা ক্যানিং স্টেশন পর্যন্ত আমাদের কিন্তু নামিয়ে দেবে। ঠিক ওই ক্যানিং স্টেশন পর্যন্ত অটো পর্যন্তই কিন্তু এই পুরো সার্ভিসটা এনাদের প্যাকেজের মধ্যেই, যেটা 3,500 টাকা বললাম, সেই প্যাকেজের মধ্যেই থাকছে। তো ডেফিনেটলি তোমরা কিন্তু আসতে পারো এই ট্রাভেলসের সাথে, মানে ভ্রমণ সাথীর সাথে। আশা করি তোমরা নিরাশ হবে না। বাকি আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ অবশ্যই যারা সুন্দরবনে এখনও পর্যন্ত ঘুরতে আসোনি, ডেফিনেটলি ঘুরতে আসো, তোমাদের খুব ভালো লাগবে।